পুরো সংবাদের প্রথমেই থাকছে ব্রিটেন প্রসঙ্গ। বেনিফিট কর্তন নিয়ে মঙ্গলবার দিনভর হাউস অব কমন্স ছিল উত্তপ্ত। লেবার পার্টি ও কোয়ালিশন সরকারের এমপিরা বিতর্কে অংশ নিয়েছেন। এতে লেবার পার্টি সরকারের বেনিফিট কর্তনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বলেছে এই সিদ্ধান্ত কম আয়ের পরিবারগুলোর ওপর চরম আঘাত হানবে। আর সরকার বলছে অর্থনৈতিক ঘাটতি কমাতে হলে বেনিফিট কাটের বিকল্প নেই। সবশেষ সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত ভোটে সরকারের সিদ্ধান্ত জয়লাভ করেছে। মিল্টন রহমান বিস্তারিত জানাচ্ছেন ডেস্ক রিপোর্টে। আগামী 3 বছরের মধ্যে ওয়ার্কিং এজ বেনিফিট বৃদ্ধি 1% কমানোর বিষয়ে মঙ্গলবার প্রায় 5 ঘণ্টা এমপিদের বিতর্কে হাউস অব কমন্স ছিল উত্তপ্ত। কোয়ালিশন এমপিরা বেনিফিট কর্তন কেন করা হবে সে বিষয়ে যুক্তি দেখাতে গিয়ে বলেছেন অর্থনৈতিক ঘাটতি কমাতে বেনিফিট সীমিত করার কোনো বিকল্প নেই। ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি আয়ান ডানকানও এর পক্ষে ব্যাখ্যা দিয়েছেন। Have to get this deficit under control or this country will be bankrupt like Greece and like Spain and will have huge borrowing costs. And secondly, we're trying to do it in a way that is fair to those who are in work, who are paying the tax for those people on welfare to receive their welfare payment. লেবার নেতা এড মিলিমেন্ট বললেন বেনিফিট সীমিতকরণ কম আয়ের পরিবারগুলোর উপর আঘাত হানবে। But we're going to be voting against a tax on strivers, a tax that is going to be hitting people who are working hard, who are getting up early, who are staying up late, who are getting help in work at the moment and are going to see it reduced as a result of this bill. And they also see a government that is cutting taxes for millionaires at the same time. Now, I don't think that's fair. I don't think the public will think that's fair either. সিটিজেন অ্যাডভাইস ব্যুরো প্রায় একই যুক্তি উপস্থাপন করে বলেছে বেনিফিট সিস্টেম পরিবর্তনের ফলে একটি পরিবার বছরে অন্তত 700 পাউন্ড থেকে বঞ্চিত হবে। Well, this will have a huge impact. So £700 a year for anyone is a huge amount of money. But if you're a family on 13,000, that is heating your house, that's buying food for your kids, that's going on holiday. So it's a really, really big change. বেনিফিট রিফর্ম বিষয়ে কোয়ালিশনের কিছু এমপিও লেবারের পক্ষে অবলম্বন করেছিলেন, কিন্তু টানা বিতর্ক শেষে সন্ধ্যা 7টায় পক্ষে বিপক্ষে ভোট গ্রহণ হয়। এতে পক্ষে ভোট পড়ে 328টি আর বিপক্ষে পড়ে 262টি। ভোটের কাছে হেরে যায় লেবার দলের যুক্তি। The question is that the bill be now read a second time. As many of that opinion say aye. Of the contrary, no. Division, clear the lobby. পার্লামেন্ট ভোটাভুটির মাধ্যমে বহুদিন ধরে চলা বেনিফিট ক্যাপ বিতর্কের অবসান হলো। এখন দেখার বিষয় সরকার ঘাটতি কমাতে যে সিদ্ধান্ত নিল তা ইতিবাচক না নেতিবাচক ভূমিকা রাখে। মিল্টন রহমান, ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। 2012 সালে টানা বৃষ্টিপাতের কারণে ব্রিটেনে খাদ্য উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে চলতি বছরে খাদ্যপণ্যের দাম প্রায় 5% বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদরা আগামীতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে সতর্ক করে দিয়েছে। আর এর প্রভাব পড়বে খাদ্য উৎপাদনে এবং বাজারে। বিস্তারিত থাকছে রিপোর্টে। খাদ্য উৎপাদনে বৃহত্তর ক্যান্টের এই ইন্ডাস্ট্রি। এখানে সবকিছু প্রক্রিয়াজাত হয় স্বয়ংক্রিয় পদ্ধতিতে। কিন্তু 2012 সালের খারাপ আবহাওয়া নিয়ে চিন্তিত এই ইন্ডাস্ট্রি, কারণ মন্দা আবহাওয়ার কারণে উৎপাদন কমেছে এবার। Generally speaking, the farm was well down. I mean, we normally grow 1,300 tons on average year. This year just gone, we had 806, which was a huge drop. এই ইন্ডাস্ট্রি খাদ্য উৎপাদনে নতুন পদ্ধতি অবলম্বন করছে এখন, কিন্তু এতে করে বাড়ছে উৎপাদন খরচ, যার কারণে বাড়বে পণ্যের দাম। Long term, I think we're going to see prices higher than they have been over the last 10 years. Hopefully, in the coming years, they won't be as high as they are this particular year, but still above, say, the average over the last 10 years. খাদ্যপণ্যের দাম এবছর কমপক্ষে 5% বাড়বে বলে মনে করছেন বৃহৎ চেইন শপ ওয়েট্রোস। কিন্তু ব্রিটিশ রিটেল কনসোর্টিয়াম বলছে সব নয়, কিছু পণ্যের দাম বাড়তে পারে। তাছাড়া লন্ডনের চাহিদা বেশি বলে লন্ডনের দাম বাড়তে পারে। Some fresh fruit and vegetable items are getting a bit more expensive because crop yields have been affected. And of course, London is a huge concentration of people in a really big market. The plus to that is that, of course, we've got a really diverse supply chain. We don't see shortages, and retailers are able to alter where they're getting things from to minimize the impact on shoppers. ব্রিটেনে 2012 সালে দীর্ঘ সময় বৃষ্টি হয়েছে। আমেরিকাতে ছিল দীর্ঘ খরা, কিন্তু তারপরও সুখবর হচ্ছে বৈশ্বিক বাজারে খাদ্যের দাম স্থিতিশীল রয়েছে। তবে ব্রিটিশ আবহাওয়া বিভাগ সতর্ক করে দিয়ে বলেছে আগামীতে আরও বেশি পরিমাণ বৃষ্টি হতে পারে। এতে করে ব্রিটেনে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার সাথে সাথে বাড়বে পণ্যের দাম। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। এবারে জানাবো কমিউনিটির খবর।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ইয়তদের ভবিষ্যৎ নেতা ইয়ং মেয়র নির্বাচন আগামী 30 জানুয়ারি বারার স্কুলগুলোতে অনুষ্ঠিত হবে। এতে বারার 11 বছর থেকে 18 বছর বয়সী ইয়তরা তাদের পছন্দের মেয়র প্রার্থীদের ভোট দিতে পারবেন। জনপ্রিয় এই ইয়ং মেয়র নির্বাচনে প্রার্থী হয়েছেন একঝাঁক ব্রিটিশ বাংলাদেশি তরুণ তরুণী। তারা ভোট চাইতে স্কুলগুলোতে সফর করছেন। ইয়ং মেয়র নির্বাচন সম্পর্কে জানাচ্ছেন আমাদের চিফ রিপোর্টার ইব্রাহিম খলিল, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। টাওয়ার হ্যামলেটসের ইয়ুথদের প্রতিনিধি হতে এবার 17 জন তরুণ তরুণী ইয়াং মেয়র প্রার্থী হয়েছেন। এদের মধ্যে 2 জন ছাড়া বাকি 15 জনই ব্রিটিশ বাংলাদেশি। মেয়র নির্বাচিত হয়ে এই তরুণ তরুণীরাই আগামীতে বারার ইয়ুথদের প্রতিনিধি হবেন। ব্রিটিশ বাংলাদেশি তরুণ মাহদি আলম এবারের ইয়াং মেয়র প্রার্থী। নির্বাচিত হয়ে তিনি বারার গ্যাং ভায়োলেন্স, ইয়ুথদের চাকুরির সুযোগ সহ স্কুলের শিক্ষার্থীদের পড়ালেখার উচ্চমান নিশ্চিত করতে চান। First of all, I want to be the young mayor of Tower Hamlets because my family members, they were previously councillors, and one was the mayor of Tower Hamlets, and I was influenced by them to take such a people, the youth in our community. So that's one reason why I want to be a young mayor. আরেক তরুণ তাহিরউদ্দিনের পরিকল্পনা রয়েছে তরুণদেরকে অপরাধ থেকে বিরত রাখা, শিক্ষা ও চাকরি নিশ্চিত করা। If I am young mayor, my first goal is education and unemployment, and because I want people in this borough to be more employed and to have better education on the certificate and everything. My second point is increase leisure time for young people, because I see people don't have much time to do things. Like when they're outside, they have to just stay with friends. But I would like leisure centres. And for girls as well, because I see girls are left out. And my last point is crime. Crime is very big in this borough. It's risen by 9% over the last week, over the last time. And now I want to decrease that, and I think it's very common amongst the youth. টাওয়ার হ্যামলেটসের বর্তমান ইউথ কাউন্সিলের চেয়ার মোনাদিয়া আফতাব এবারে মেয়র হতে চান। সে লক্ষ্যে তারও রয়েছে আলাদা উন্নয়ন পরিকল্পনা। Implement 3 main things that mean to me: young talent, the growing young talent; secondly, policing young people and the issues between them; and thirdly, youth unemployment opportunities, which is on the rise. সর্বোচ্চ ভোটে বিজয়ী প্রার্থী হবেন টাওয়ার হ্যামলেটসের ইয়াং মেয়র। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী হবেন ডেপুটি মেয়র। So I'd like to tell the young people of Tower Hamlets to vote for me because I'm passionate about what I do, and I'm hoping to make change in Tower Hamlets. I urge all young people to vote for Tahir Uddin because I want to make change that you can see, change that you feel, and change that is good for the borough. Created our wristbands, we've created t-shirts, and we've also created leaflets. So what we're going to do is we're going to have a big day where we advertise ourselves, and hopefully everyone votes for us. এখন দেখার পালা আগামী 31 জানুয়ারি সর্বশেষ ফলাফলে কে হচ্ছেন ইয়াং মেয়র। ইব্রাহিম খলিল, বাংলা টিভি নিউজ, লন্ডন। মানবতার সেবায় নিবেদিত চ্যারিটি সংগঠন জাস্ট হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমারবাজার এলাকায় আই হসপিটাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী 31 জানুয়ারি হসপিটালের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হবে। মঙ্গলবার পূর্ব লন্ডনের সংগঠনের ট্রাস্টি, দাতাবৃন্দ ও কমিউনিটি নেতৃবৃন্দদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ। দেশের গরিব, অসহায় ও তৃণমূল মানুষের জন্য একটি আদর্শ হসপিটাল নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করা হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। সংগঠনের ফাউন্ডার চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও কোঅর্ডিনেটর জুবায়ের আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলা টিভির প্রধান নির্বাহী তাজ চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সাবেক চেয়ারম্যান শাহগীর বক্ত ফারুক, ট্রাস্টি মতিউর রহমান খোকন, রুহেল আহমদ, শোয়েব আদমজি, কাজী আসাদুর রহমান সহ আরও অনেকে। সভায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা সালেহ আহমদ হামিদি। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বিশিষ্ট সাংবাদিক ও বাম রাজনীতির পুরোধা ব্রিটিশ বিরোধী আন্দোলন কর্মী ও মুক্তিযোদ্ধা নির্মল সেন আর নেই। ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে টানা 2 সপ্তাহ লাইফ সাপোর্টে থাকা নির্মল সেনকে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আরও দেখুন রিপোর্ট থেকে। গেল 23 ডিসেম্বর রক্তচাপ, পক্ষাঘাত সহ নানান জটিল রোগ নিয়ে নির্মল সেন ভর্তি হন ঢাকার লেবেইড হাসপাতালে। অবস্থার অবনতি হলে 25 ডিসেম্বর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবশেষে তিনি মৃত্যুর কাছে হার মানতে বাধ্য হন। স্ট্রোকে উনি আক্রান্ত হয়েছেন, যার জন্য উনি আসলে লাইফ সাপোর্টে শেষ পর্যন্ত আজকে 6:30টায় ওনাকে
মৃত ডিক্লেয়ার করা হয়েছে। মৃত্যুর খবর শুনে ছুটে আসেন আত্মীয় স্বজন, রাজনীতিবিদ, সাংবাদিক সহ সমাজের সব শ্রেণীর মানুষ। একজন সমাজ সচেতন মানুষ আজকে আমরা হারালাম। উদ্বুদ্ধ হব যে বাংলাদেশকে নীতিতে দাঁড়াতে হবে। সবসময় নিবৃত্ত জনগণের মুক্তির লক্ষ্যে কাজ করে গেছেন। জল নক্ষত্র হিসেবে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। আমাদের দেশে তো আমরা যিনি জীবিত থাকেন তাকে তো আমরা সম্মান জানাতে পারি না। মানবতার জন্য যে ভূমিকা রেখেছেন তা এদেশের মানুষ, সাংবাদিক সমাজ সারা জীবন মনে রাখবে। শেষ বেলায় চাচার পাশে থেকে যিনি সেবা করার সুযোগ পেয়েছেন তিনি জানালেন এই অকুতোভয় সাংবাদিকের শেষ ইচ্ছার কথা। ওনাকে রাষ্ট্র যদি কোনো পুরস্কার দেয় মৃত্যুর পরে, আমাদের পরিবারের পক্ষ থেকে অথবা যে কোনো কেউ গ্রহণ করতে পারবে না। কলামিস্ট মুক্তিযোদ্ধা নির্মল সেন 1930 সালের 3 আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়ার দিঘিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। দেশ বিভাগের সময় পরিবারের সবাই দেশ ত্যাগ করলেও স্বদেশের টানে তিনি এখানেই রয়ে যান, অংশ নেন মুক্তিযুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অতিথি শিক্ষক হিসেবে শিক্ষকতার পাশাপাশি বেশ কটি সাংবাদিক সংগঠনেও নেতৃত্ব দেন তিনি। দেশ এবং দেশের মানুষকে সারা জীবন ভালোবেসে গেছেন তিনি। তাই তো মৃত্যুর পরও তার দেহ দান করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলা টিভি সংবাদ। এবারে যাচ্ছে বিজ্ঞাপন বিরতিতে, আর যখন ফিরব তখন অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকবে। আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু করার আশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার, কারচুপি এড়াতে সজাগ থাকার অনুরোধ। এবং আফগানিস্তানের নবগঠিত নিরাপত্তা বাহিনীর সদস্যের গুলিতে ন্যাটো বাহিনীর এক ব্রিটিশ সেনা নিহত। JMG Cargo, the top demand sales agent and cargo specialist. We can collect your goods from anywhere in the UK within 24 hours and deliver to Bangladesh in 3 to 4 working days. Look no further for a better, highly secure and friendly cargo service. JMG Cargo. Call us on 020 7247 8878. Open 7 days a week. JMG Cargo. If you like our service, tell others. If not, tell us. মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াত। এটা হাগল নি কোনো দেশে যায় না কিতা ভাই সাহেব, যে না সিনেমা আমরা ভাই না টিকেট, অত টিকেট এক লগে পাইলা হই। আজ জানতো টিকেট করছি হাতার কাছে তুজুরবা, হাতারা করে জনসেবা। ছোট বড় ধনী গরিব বেক এক কই লেভেল না। Hillside Travels. 388 Green Street, Upton Park, London, E13 9AP. Every day, people all over the UK are making a fresh start. They are no longer worried about making unaffordable loan repayments or paying high interest on their credit cards. With the help of NDC, they only pay one single low, affordable monthly payment for all their debts, which means they can now afford to spend on the more important things in life. Find out why more and more people are coming to NDC to solve their debt problem by calling us on 0800 121 4733. গতিময় জীবনে ঘটতে পারে দুর্ঘটনা, তাকে ভয় করে বন্ধু তুমি থেমে থেকো না। দেখো তুমি বিশ্বাস মনে, থাকবো পাশে দুঃখে, আধারটাকে কাটিয়ে দিয়ে রাঙাবো ভুবন সুখে। General Auto Services. আবারও আমন্ত্রণ বাংলা টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি দিনাক সোহানি। এবারে চলে যাচ্ছি বাংলাদেশ প্রসঙ্গে।
আগামী নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার নোয়াখালীতে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী নির্বাচনে কারচুপি এড়াতে জনগণকে সজাগ থাকতে অনুরোধ জানান। তিনি বলেন, আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানেই হবে। বিস্তারিত থাকছে রিপোর্টে। প্রায় এক যুগ পর নোয়াখালীতে এই সফর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার। তার এই সফর উপলক্ষে সমাবেশ স্থল ছাড়াও মিছিলে মিছিলে মুখর ছিল পুরো শহর। লাখো মানুষ আর মঞ্চের বিশিষ্ট ব্যক্তিদের স্লোগান আর করতালিতে সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে এসেই তিনি 10টি উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেন। স্বাধীনতার পরে নোয়াখালীতে দেয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটিও জনসভায় দেখানো হয়। নোয়াখালীর ভাইরা আমার, আমি জানতাম আপনারা আমার মা বোনেরা ভাইরা বাংলায় গ্রামে গ্রামে রোজা রাখতেন, দোয়া করতেন এবং এই পিছনের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। পরে বর্তমান মহাজোট সরকারের 4 বছর পূর্তির প্রথম জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি কথা দিয়ে গেলাম, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। আওয়ামী লীগ সরকারে আসার পর প্রত্যেকটা ইউনিয়ন কাউন্সিল, উপজেলা কাউন্সিল, পৌরসভা উপনির্বাচন হয়েছে। একটা নির্বাচনেও কোন রকম অভিযোগ আসে নাই, কারণ আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। ভোটের মালিক আপনারা, আপনাদের যাকে পছন্দ তাকে আপনারা ভোট দেবেন। আমরা ভোট শান্তিপূর্ণভাবে হবে। কেউ ভোট খেয়ে নেবে, কেউ সিল মারবে, বাক্স ভরবে, ওই ব্যবস্থা যেন আর না হয়। আমরা সেই ধরনেরই একটা সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলেছি বলেই আজকে প্রতিটি নির্বাচন অবাধ, নিরপেক্ষ করতে আমরা সক্ষম হয়েছি। তিনি আগামী নির্বাচনে নির্বাচিত করতে নোয়াখালীবাসীর প্রতি আহ্বান জানান। গত 4 দলীয় জোট সরকারের নানা দুর্নীতি, সন্ত্রাস ও অনিয়মের কথা তুলে ধরেন আওয়ামী লীগ সভানেত্রী। আমি আপনাদের কাছে ওয়াদা চাই যে আগামীতে আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন কিনা হাত তুলে আপনারা একটু আমাদের জানান। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। নানা উন্নয়ন কর্মকাণ্ড ঘোষণার পাশাপাশি আওয়ামী লীগ আবারও নির্বাচিত হলে বৃহত্তর নোয়াখালী সহ দক্ষিণাঞ্চলের আরো উন্নয়ন করা হবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নোয়াখালী বঙ্গবন্ধুর ঘাঁটি ছিল। দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিপক্ষ বিএনপির সভানেত্রীর বাড়ি এই বৃহত্তর নোয়াখালী জেলায়। আর এই নোয়াখালীতে এত বড় জনসভা এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ঘোষণা কে অনেকেই নির্বাচনী মহড়া বা পূর্ব প্রস্তুতি হিসাবে দেখছেন। আর এই উন্নয়নমূলক কর্মকাণ্ডে এখানকার মানুষ কতটা সন্তুষ্ট হবে তা জানতে হয়তো আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। পৃথক দুটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন ও রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহীদুল ইসলাম এই আদেশ দেন। আরও থাকছে রিপোর্টে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের বিরুদ্ধে রিমান্ড আবেদন খারিজ করে দিয়েছে আদালত। 9 ডিসেম্বর অবরোধে মতিঝিল ও সূত্রাপুর থানার আলাদা দুটি মামলায় পুলিশ 17 দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম আবেদন নামঞ্জুর করেন। পাশাপাশি জামিনের আবেদনও খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে আসামি পক্ষের আইনজীবী জামিনের জন্য উচ্চ আদালতে যাবার কথা জানান। রানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে বহুতল ভবনের উদ্বোধন করেছেন। সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান রোমা চক্রবর্তী, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মহাজোট সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে উল্লেখ করে বলেন, ষড়যন্ত্রকারীরা বইয়ের গুদামে আগুন দিয়ে সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত করছিল, কিন্তু শত চক্রান্তের পরও মানুষের আস্থা অর্জন সম্ভব হয়েছে। এবারে অন্য প্রসঙ্গ।
যুদ্ধ অপরাধীদের বিচার দাবি ও ব্রিটেনে যুদ্ধ অপরাধীদের বিচার বন্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাজ্য ইউনিট। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে, যুদ্ধ অপরাধীদের বিচার লগ্নে প্রবাসী মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সম্প্রতি লন্ডনে স্থানীয় কিছু সংগঠনের সমাবেশে ব্রিটিশ লর্ড সভার সদস্য লর্ড নাজির যুদ্ধ অপরাধ সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছে উল্লেখ করে তার প্রতিবাদ জানানো হয়েছে। সেক্টর কমান্ডার্স ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি করে দিয়ে বলা হয়েছে, কোন রকমের ষড়যন্ত্র যুদ্ধ অপরাধীদের বিচার ঠেকাতে পারবে না। মহান বিজয় দিবস উপলক্ষে পোর্টসমাউথে অনুষ্ঠিত হল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন লন্ডন সহ অন্যান্য শহরে বসবাসরত জনপ্রিয় শিল্পীরা। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ কলন্দর। 6 জানুয়ারি রবিবার পোর্টসমাউথের চার্লস